বাসর ঘরে ঢুকে মুখে সিগারেট লাগালো সুদেব। ইতিকে না দেখেই সে ভাঙচুর শুরু করে দিল। ইতি ওয়াশরুম থেকে মোটা শাড়িটা ঠিক করতে করতে বের হলো। চুলগুলো খুলে রেখে দিয়েছে ইতি। বিছানায় গিয়ে পা গুজে বসে পড়ল ইতি। সুদেব রুমের দরজা লাগাতেই চমকে উঠল ইতি। ইতি মনে মনে ভাবছে স্বামীর অধিকার এখনই বুঝি দেখাতে আসবে, কিন্তু ইতির কোনো ক্রিয়া প্রতিক্রিয়াই হচ্ছে না সিগারেট লাগানো দেখে। সুদেব টিপ টিপ পায়ে ইতির কাছে এগিয়ে এসে বিছানায় পা নামিয়ে বসে অদ্ভুত একটা প্রশ্ন করল। এর আগে কারোর সাথে বেড শেয়ার করেছিস? কথাটা বলেই সুদেব আবার সিগারেট টানতে লাগলো। ইতি কোনো উত্তর দিল না, বরং ইতি আরও অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। মুখ তুলে একবার তাকিয়ে আবার মাথা নিচু করলো। সুদেব তার মুখ থেকে সিগারেটটা হাতে নিল। ইতি কোমর থেকে শাড়িটা সরিয়ে জ্বলন্ত সিগারেটটা তার সুন্দর কোমরে চেপে ধরতেই ইতি ওমাগো বলে চিৎকার করে উঠল। সুদেব হেসে বলল, এর চেয়েও বড় শাস্তি তো অপেক্ষা করছে। এই সামান্যতেই কষ্ট পেলি? উত্তর দে। আরেকটা সিগারেট লাগালো সুদেব। ইতি কাঁদতে কাঁদতে উত্তর দিল, আপনার সাথেই প্রথম। সুদেব তার পাঞ্জাবিটা খুলে ইতিকে বলল, শাড়ি খোল তোর। ইতি কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে থাকলো। সুদেব ভয়ানকভাবে একটা গর্জন ধমক দিল। ইতির আত্মাটা চমকে উঠল। আগের মতোই সে বসে রইল। সুদেব কোনো কথা না বলে খাটের নিচ থেকে একটা রড বের করে চুলের মুঠি ধরে বিছানা থেকে ইতিকে নামালো। দুই পায়ে গটায়ে কষে কষে 4-5টা বাড়ি দিল। ইতি কাঁদতে কাঁদতে নিচে গড়িয়ে পড়ল। সুদেব মেঝেতে বসে ইতিকে বলল, ফ্রিজের ভিতর থেকে একটা বোতল নিয়ে আয়। ইতি খোঁড়াতে খোঁড়াতে গিয়ে ফ্রিজ থেকে বোতল বের করে এনে সুদেবের সামনে রেখে চুপ করে দাঁড়িয়ে থাকলো। সুদেব আবারও ধমক দিয়ে বলল, খুলতে পারিস না? তাড়াতাড়ি খোল। ইতি কোনো কিছু না বলে চোখে জল ঝাড়তে লাগলো। সুদেব ইতির শাড়ি ধরে এক টানে খুলে ফেলল। ইতি হাত দিয়ে আড়াল করে রেখেছে। এবার মোবাইলে গান দিয়ে বলল, নাচতে পারিস? ইতি ভয়ে ভয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জবাব দিল। সুদেব মদ পান করছে আর বলল, নাচ দেখা। আবারও সেই নীরবতা। সুদেব রাগের মাথায় চুলের মুঠি ধরে দেওয়ালে ইতির মাথাটা বাড়ি দিল। মাথা থেকে অঝরে রক্ত পড়ছে। সুদেবের সেদিকে কোনো খেয়ালই নেই। বিছানায় চুলের মুঠি ধরে নিয়ে গিয়ে 4 হাত পা বেঁধে জ্বলন্ত সিগারেট তার বুকের ওপর চেপে ধরেছে। ইতি সহ্য করতে না পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। মুখের ভিতর আপেল ঢুকিয়ে দিয়ে জ্বলন্ত সিগারেট দিয়ে তার বুকে কালো কালো দাগ করতেই ব্যস্ত সুদেব। হাতে পায়ে দড়ি খুলে দিয়ে বলল, কাছে আয়। ইতি ধাক্কা দিয়ে বলল, আমি অন্য একজনকে ভালোবাসি, আমার দেহে শুধু তার অধিকার আছে। কথাটা শুনে সুদেবের মাথায় রক্ত উঠে গেল। চুলের মুঠি ধরে কাছে টেনে নিয়ে এলো। রাক্ষসের শক্তিতে এক প্রকার ধর্ষণ করলো। বেশি নড়াচড়া করছিল বলে তাই কষে একটা থাপ্পড় দিল। এক থাপ্পড়েই হুঁশ হারিয়ে ফেলল ইতি। জলের ছিটা দিয়ে জেগে তুলল। সুদেব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ইতি হাজার হলেও তার বউ, সেই জন্য সুদেব গায়ে কম্বল জড়িয়ে দিয়ে কনকনে ঠান্ডা সানে হালকা করে একটা চাদর মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। ইতির না ছিল বালিশ আর না ছিল মোলায়েম কম্বল। কাঁপতে কাঁপতে সে শুয়ে পড়ল। মাঝ রাতে সুদেবের ঘুম ভাঙতেই দেখল ইতি শীতে কাঁপছে। নিচে নেমে এসে ইতিকে প্রথমে একটা চুম্বন করলো, তারপর সরি বলল। কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। সুদেব এত সময় যা করছিল সব নেশার ঘোরে। বাসর ঘরে ঢোকার আগে 6 বোতল ড্রিঙ্কস করেছে। প্রাথমিক চিকিৎসা বাক্স থেকে মলম বের করে কালো দাগগুলোতে দিতে লাগলো সুদেব। সুদেব ইতিকে ওপরে শুইয়ে দিয়ে নিজেই নিচে শুয়ে পড়ল। হয়তোবা সুদেব নিজের পাপকর্ম বুঝতে পেরে নিজেই নিজেকে শাস্তি দিচ্ছে। ইতি বেশ অবাক হলো, তার ব্যথাগুলো কেমন জানি একটু কম লাগছে। সকালে উঠে রুমটা আগে পরিষ্কার করলো। ইতি সুদেবকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলল।
শুধু সাধারণভাবে একটা কথা বলল, সকাল হয়ে গেছে, উঠুন। সুদেব কোনো কিছু না বলে উঠে ব্রাশ করে নিল। মনে মনে সে ইতির কাছে অনেকবার ক্ষমা চাইল। ইতিকে কাছে ডেকে বলল, স্নান করেছো সকালে? ইতি মাথা ঝাঁকিয়ে না জবাব দিল। সুদেব রাগী কণ্ঠে বলল, মুখ থাকতে কথা বলতে কি হয়? আমি ইশারার কথা বুঝি না। ইতি এবার মুখ ফুটে বলল, না, এখনো স্নান করিনি। আপনি আগে স্নান করুন, দিয়ে তারপর আমি স্নান করব। সুদেব ইতিকে হাতের ইশারায় তোয়ালে আর সাবান আনতে বলল। ইতি পিছে পিছে যা যা বলল সব নিয়ে গেল। স্নান করা শেষে ইতি শাড়ি পরছিল তখন। সুদেব চিৎকার করে বলল, কি করছো? ইতি কিছুটা ভয় পেয়ে যায় সুদেবের কথা শুনে। সুদেব কি আবার তাকে অত্যাচার শুরু করবে নাকি? ইতি ধীর শব্দে বলল, কেন? শাড়ির কুচি ঠিক করছি। সুদেব ইতির হাত ধরে টান দিয়ে একেবারে মুখের সামনে নিয়ে এসে বলল, আমি তোমার শাড়ির কুচি ঠিক করে দেব, তুমি শুধু দেখবে, কোনো কথা বলতে পারবে না। ইতি কিছুটা অবাক হয়েছে বটে, কারণ সে যখন রাতে তার উপর শারীরিক নির্যাতন চালায় তখন তাকে অমানুষের চেয়েও খারাপ লাগছিল, আর এখন সেই কিনা রোম্যান্টিক হয়ে গেছে। ইতিকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে কপালের ঠিক মাঝখানে একটা সুন্দর টিপ পরিয়ে দিল। ইতি নিজেকে আয়নার সামনে দেখে গিয়ে আজ তাকে অন্য দিনের চেয়েও অপূর্ব সুন্দর লাগছে। সুদেব তাকে জড়িয়ে ধরে বলল, কেমন লাগছে নিজেকে? হ্যাঁ, ভালো লাগছে। ইতির মনে এখনো সেই বাসর ঘরের ভয় লেগে আছে। সেটা ছিল এক কষ্টকর রাত, কিন্তু এখনো তার কাছে সবকিছু সুখের মনে হচ্ছে। সুদেবকে বলল, খেতে চলুন, আপনার জন্য নাস্তা রেডি করা আছে। একটা কথা ছিল, রাখবে কি? হ্যাঁ বলেন, রাখার মতো হলে চেষ্টা করব। এখন থেকে তুমি করে ডাকবে। আচ্ছা, ডাকবো। এখন খেতে চলুন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। খুশি মনে সিঁড়ি দিয়ে নামার সময় ইতির হাতটা ধরতেই ইতির ঝটকায় ছাড়িয়ে নিল। ইতির এমন ব্যবহার দেখে সুদেব চোখ বড় বড় করতেই আবার হাতটা ধরল ইতি। আবার ভালো রূপে ফিরে এলো সুদেব। ইতির সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলো। সুদেব চিৎকার করে বলল, বউ থাকতে আমি কেন নিজে তুলে খাবো? ইতি খাওয়াবে আমাকে। সুদেবের মা কিছু বলল না, চুপ করে খাচ্ছে। ইতি তার অর্ধেক খাওয়া রেখে হাত মুছে সুদেবকে তুলে খাওয়াতে লাগলো। সুদেবও ইতিকে খাইয়ে দিল। খাওয়া শেষে সুদেব তার মা ওর বউয়ের হাত ধোয়ার জন্য সাবান নিয়ে গেল। রুমে এসে সুদেব ইতিকে বলল, আজ প্রচণ্ড মাথা ব্যথা করছে, একটু ম্যাসাজ করে দেবে? আচ্ছা, আপনি বালিশে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করুন, আমি তেল নিয়ে আসছি। আবার আপনি বলছো? ও, ভুল হয়ে গেছে, আর বলবো না। গুড, এখন একটু ম্যাসাজ করে দাও তো। সুদেব উঠে বসে রইল। ইতি তার পা দুটো মেলে দিয়ে বসতেই তার কোলে মাথা রাখল। ইতির কিছুটা ইতস্তত বোধ হলেও ভয়ের কারণে কিছু বলতে পারল না। ইতি তার মোলায়েম হাত দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে দিচ্ছে মাথায়। সুদেব যেন হারিয়ে যাচ্ছে এক অতলান্ত দেশে, যেখানে শুধু সুখেরা বসবাস নেয়, কোনো দুঃখ নেই। সুদেব চোখ খুলে বলল, আচ্ছা বউ, তুমি নাকি অন্য একজনকে ভালোবাসো? হঠাৎ এমন প্রশ্ন করলে কেন? সোজা কথার উত্তর দে, কাকে ভালোবাসিস? এর আগে কাউকে ভালোবাসিনি, কাল রাতে নার্ভাস ছিলাম তাই বলে ফেলেছি। ও, আমাকে ভালোবাসো? হয়তো ভালোবাসি, একটু সময় দিলে তোমাকে আপন করে নিতে পারবো, কিন্তু তুমি খুব অত্যাচার করো। বিশ্বাস করো, আমি তোমার সাথে এমন বিহেভ করতে চাইনি। ইতি আমার দিকে কিছু সময় তাকিয়ে আবার লম্বা নিঃশ্বাস ছেড়ে ম্যাসাজ করা শুরু করলো। ইতি ভাবছে এটা হয়তো তার ভাগ্যেই লেখা ছিল, তাই এমন একটা স্বামী পেয়েছে। সুদেব ঘুমানোর সাথে সাথে ইতি উঠে গিয়ে থালা বাসন মাজতে গেল। থালা বাসন মাজার সময় সুদেবের ছোট বোন এসে ইতিকে প্রশ্ন করলো, বৌদি, একটা কথা বলবো? হ্যাঁ, বলতে পারো। দাদা কি আপনাকে খুব মারে? ইতি কোনো উত্তর দিল না। ড্রয়ারে হাত দিয়ে কিছু চকলেট বের করে বলল, চকলেট খাবে? না বৌদি, আগে উত্তরটা দিন।
তোমার দাদা অনেক ভালো, দেখলে না, আমাকে আদর করে খাইয়ে দিল। হতে পারে। আপনার কাজ শেষ হলে আমরা দুজন মিলে চকলেট খেতে খেতে আড্ডা দেব, কেমন? হ্যাঁ, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। সুদেব ঘুম ভাঙতেই শার্ট পরে বাড়ি থেকে বেরিয়ে গেল। ইতি সুদেবকে ডাক দিল না। ঠিক দুপুরের দিকে বাড়িতে ফিরে ইতির হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, দেখো তো শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা। ইতি ব্যাগটা হাতে নিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ। আবার হ্যাঁ হু লাগিয়ে দিলে, কথা বলতে পারো না? ইতি কোনো উত্তর না দিয়ে ব্যাগটা রেখে মাথা নিচু করে চলে গেল। সুদেব রাগের মাথায় পকেটের মানি ব্যাগ ভরে বাড়ি থেকে বেরিয়ে গেল মদের আসরে। সুদেব মন খারাপ থাকলেই মদ খেতে চলে আসে, কিন্তু সে শুধু মদ খায় না, সাথে গাঁজাও খায়। ভেবেছিল ইতি তাকে পুরনো স্বপ্নগুলো আবারও ফিরিয়ে দেবে, কিন্তু তা দিল না। ইতি তাকে অবহেলা করছে এই ভেবে গাঁজা টানতে শুরু করে দিল। মাঝ রাতে বাড়িতে ঢুকে দেখে ইতি তার জন্য খাবার বেড়ে রেখে টেবিলে ঘুমাচ্ছে। সুদেব এক ধাক্কায় সব খাবার নিচে ফেলে দিতেই ঝনঝানানোর শব্দে ইতি ঘুম থেকে চমকে উঠল। ইতি বলল, আপনি কখন এলেন? যখন তুই ঘুমোচ্ছিলি তখন এসেছি। আপনি বসুন, আমি আবার রান্না করে আনছি। আধ ঘন্টা পর সুদেব সিগারেট টানতে টানতে রান্নাঘরে ঢুকলো। সুদেব ইতির পিঠে গরম ছেনি চেপে ধরল। ইতি মরে গেলাম গো, বাঁচা গো বলে চিৎকার দিয়ে উঠল। সুদেব সিগারেটটা আর একটা টান দিয়ে পায়ের নিচে পিষে বলল, সত্যি করে বল, এর আগে কার সাথে প্রেম করেছিস? সত্যি বলছি, আমি এর আগে অন্য কারোর সাথে প্রেম করিনি। সুদেব ইতিকে জোরপূর্বক কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে আবার সেই অত্যাচার শুরু করে দিল। সুদেব ঘুমিয়ে পড়তেই ইতি তার ব্যাগ গুছিয়ে হাঁটতে শুরু করে দিল। নির্জন একা হেঁটে চলেছে, তার মনে কোনো ভয় নেই, শুধু চোখে জল মুছছে আর হাঁটছে। ইতি তার নিজের মায়ের বাড়িতে আসতেই তার মা বাবা খুব অবাক হলো। ইতি ওর মাকে জড়িয়ে ধরতেই পিঠে হাত লাগাতেই আহ করে একটা শব্দ বের হয় মুখ থেকে। ইতির মা ইতিকে বলে, তোর পিঠে এমন দাগ কেন? ও কিছু না, মিথ্যে বলে কথা কাটিয়ে দেয়। কিন্তু তার মা তো বুঝতে পারছে জামাইয়ের সাথে কিছু হয়েছে। সুদেব ঘুমের ভিতর পাশে হাত রাখতেই বুঝতে পারে ইতি নেই। দাঁতের ওপর দাঁত চেপে পুরো বাড়ি খুঁজেও তাকে পায় না। বিছানায় বসে ভাবছে ইতি কোথায় যেতে পারে তাহলে। হঠাৎ তার চোখ পড়ে টেবিল ল্যাম্পের দিকে। যেতেই দেখলো বড় বড় অক্ষরে সরি লেখা। চিঠি খুলে দেখলো, প্রিয় সুদেব, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তোমার মনে একটা সন্দেহ, আমি কি অন্য কাউকে ভালোবাসি? উত্তরটা হচ্ছে না, কিন্তু আমি তোমাকে কোনো কিছু বলার সাহস পাই না। কারণটা হলো তোমার ব্যবহার। যেদিন তুমি আমার জন্য সব খারাপ কাজ ত্যাগ করতে পারবে, সেদিন তোমার বাড়িতে যাব। সুদেব চিঠিটা পড়েই বুঝতে পারে ইতি তার বাপের বাড়ি চলে গেছে। বাইক বের করে চলে গেল ইতির বাড়িতে। বাইরে কনকনে শীতের ভিতরে দাঁড়িয়ে আছে আর হাত দুটো ঢলছে। ইতি কি জানি মনে করে জানলা খুলে দিয়ে দেখে সুদেব। ওপর থেকেই বলল, আপনি এখানে এত রাতে কি করছেন? আপনি না, তুমি। আচ্ছা, তুমি এখানে কেন? তোমাকে খুঁজতে এসেছি, তোমাকে ছাড়া ঘুম ধরছিল না। রাত অনেক হয়েছে, ভিতরে আসুন, কাল চলে যাবেন। বাইকটা ওখানে রেখেই সুদেব দৌড়ে ওপরতলায় চলে গেল। রুমে ঢুকে একটা দড়ি বের করতেই ইতি ভয়ে পিছিয়ে যেতে লাগলো। ইতিকে কি সে হত্যা করবে নাকি? সুদেব হাসি দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে আর মারবো না। তোমার এসব কাণ্ড দেখে আমার ভয় করে। প্লিজ এভাবে আর ভয় দেখাবে না, আমি তোমাকে এমনিই ভালোবাসা দেব। ইতিকে বিছানায় শুইয়ে দিয়ে দড়ির এক প্রান্ত তার পায়ে বাঁধল, আর এক প্রান্ত ইতির পায়ে বাঁধল। ইতি সুদেবকে বলল, এসব কি করছো? তোমাকে হারাতে চাই না, যদি আবার চলে যাও। বোকা, আমি কি বলেছি যে চলে যাব? কিন্তু আমাকে প্রমিস করো আর কোনোদিন নেশা করবে না, মারধর করবে না। এই তোমার মাথায় হাত রেখে দিব্যি কাটছি, আর কোনোদিন সিগারেট পর্যন্ত মুখে তুলব না। সিগারেট খাবে সমস্যা নেই,
আমি নিজে তোমাকে সিগারেট কিনে দেব, কিন্তু গাঁজা মদ এসব খাবে না। দেখবে আস্তে আস্তে সিগারেটটাও ছেড়ে দিয়েছো। এখন ঘুমাও। আমি কি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? ইতি বলল, বউয়ের থেকে আবার অনুমতি নিতে হয় নাকি? না করলেও জড়িয়ে ধরবে। ইতি আমার ঘাড়ে দুটো হাত দিয়ে বলল, আচ্ছা, তুমি তো অনেক ভালো একটা ছেলে, কিন্তু নেশা করো কেন? অন্য একদিন বলবো ইতি, আজ ঘুমাও। ইতির মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। তার মাথার ভিতর একটাই চিন্তা, সে কেন নেশা করে। কারণটা সুদেবের কাছ থেকে জানতে চায়, কিন্তু সে তার ঘুমানো দেখে আর জাগালো না। নিষ্পাপ শিশুর মতন ঘুমাচ্ছে। সকালে ইতি উঠে জানালার পর্দা সরিয়ে দিতেই সুদেবের মুখের ওপর সূর্যের আলো এসে পড়ল। ঝাপসা ঝাপসা চোখে সুদেব ইতির দিকে তাকালো। নতুন শাড়ি, পায়ে আলতা, কপালে টিপ, দেখতে পুরো নববধূর মতন লাগছিল। স্বপ্নের ঘোর কাটিয়ে ইতি মুচকি হেসে বলল, দেখা হলে এবার উঠুন। ব্রাশ করে ইতিকে বলল, চলো আমরা বাড়ি চলে যাই। আর কিছুদিন থাকলে হতো না? অনেক দিন পর আসলাম। না, আজকেই যেতে হবে। আচ্ছা চলো, মা বাবার থেকে আশীর্বাদ নিয়ে চলে যাব। হ্যাঁ চলো। সুদেব বাড়িতে এসে বিছানায় মাথা রাখতেই ঘুমিয়ে পড়ে। ইতি চলে যাওয়াটাই রুমটা অপরিষ্কার হয়ে গেছে, তাই সে রুমটাতে ঝাড়ু দিচ্ছে। টেবিলের নিচে থেকে একটা ডায়েরি বের হয়ে আসে। ডায়েরিটার কভার পেজে লেখা ইতি। ডায়েরিটা সম্পূর্ণ পড়ে টেবিলের ওপর রেখে দেয়। সুদেব ঘুম থেকে ওঠার পর ইতি তাকে বলে, ছাদে চলো। সুদেব কোনো কথা না বলেই কোলে তুলে নেয়। ছাদে গিয়ে নিচে নামিয়ে দিয়ে বলল, তুমি কি কিছু নিয়ে চিন্তিত আছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি না কেন তুমি নেশা করো। সুদেব একটা সিগারেট জ্বালিয়ে টানতে টানতে বলল, সরি, বদ অভ্যাস। সমস্যা নেই, কিন্তু বেশি খেও না, আমার শ্বাসকষ্ট আছে। সুদেব সিগারেটটা ফেলে দিল, তারপর বলল, হ্যাঁ, এখন নেশা করি কেন সেই কথায় আসা যাক। আচ্ছা, তোমার কি মনে পড়ে ছোটবেলায় একটা ছেলে কয়লার আগুন দিয়ে বুকের বাঁ পাশে তোমার নাম লিখেছিল? হ্যাঁ, একটু একটু মনে আছে, কিন্তু তুমি কিভাবে জানলে এসব ঘটনা? সুদেব তার শার্টটা টান দিয়ে দেখিয়ে বলে, দেখো তো চিনতে পারো কি না। তার মানে তুমিই সেই সুদেব? হ্যাঁ, আমি। তোমার জন্য এখন আমি বিখ্যাত ব্যবসায়ী। সব তো বুঝলাম, কিন্তু নেশা করো কেন সেটাই তো বললে না। তোমার জন্য নেশা করা শুরু করেছি। যখন তোমার জন্য কষ্ট হয় তখন নেশা করি। মারধর তো নেশার ঘোরে করি। অন্যজনের সাথে প্রেমের সন্দেহ করো কেন? হ্যাঁ, বড় হওয়ার পরেও কিন্তু তোমার পিছন ছাড়িনি। কলেজ লাইফে তোমাকে প্রপোজ করেছিলাম, তখন বলেছিলে তোমার বয়ফ্রেন্ড আছে। পিছু ছুটানোর জন্য আমি মিথ্যে বলেছিলাম সুদেব। নিচে চলো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ? সারপ্রাইজ কখনো বলতে হয় না, বুঝলে? সুদেব ইতির চোখ বেঁধে কোলে করে নিয়ে ড্রয়িং রুমে আনতেই সবাই হ্যাপি বার্থডে বলে উইশ করতে শুরু করে দেয়। ইতির চোখে মুখে খুশির কান্না চলে আসে। ইতি সবার প্রথমে সুদেবের মুখেই কেক তুলে দেয়। সুদেব আবার কোলে করে নিয়ে গিয়ে রুমে ঢোকাতেই ইতি চমকে ওঠে। আবার নতুন করে বাসর ঘরের মতন সাজানো হয়েছে। ইতি সুদেবকে বুকে গুঁতো দিয়ে বলে, এবার মারলে কেন? এবার মারলে কিন্তু বাপের বাড়ি চলে যাব। শাড়ি খোল বলছি তাড়াতাড়ি, আজ তোর নাচ দেখব। ইতি ভয় পেয়ে রুম থেকে দৌড় দেবার আগেই সুদেব হাত টেনে ধরে। সুদেব হাসি দিয়ে বলে, ভয় করছে না কি? মজা করছিলাম। বেশি মজা করো না প্লিজ, আমার ভয় করে। অতঃপর তারা হারিয়ে গেল তাদের নিজেদের সুখের সন্ধানে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।